এই সেন্টেন্সটাকেই আমাদের দেশে টিচাররা B4-এর আগে পাস্ট পারফেক্ট, পরে পাস্ট ইনডিফিনিট, রোগী আসার আগে ডাক্তার মরে গেল, হ্যাঁ হ্যান ত্যান এগুলো শিখায়া একটা বিরাট হিসাব নিকাশ ধরায় দিয়েছে, তাই না? তারপর আমরা জিনিসটাকে একদম আউলাই ফেলছি। হ্যাঁ, এটা এইভাবে শিখতে নাই। তাহলে তুমি পাস্ট পারফেক্টের আসল কনসেপ্টটাই তো বুঝলা না। আমরা একটু দেখি ভাইয়ারা, লাস্ট ক্লাসে আমরা কি পড়ছিলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট আর ওর একটা পারফেক্ট ফর্ম আছে যেটাকে প্রেজেন্ট ডেফিনিট না বলে আমরা কি বলি, প্রেজেন্ট পারফেক্ট। ঠিক একইভাবে আমাদের পাস্ট ইনডিফিনিটও আছে, ঠিক এর অপোজিটটা কি হবে, পাস্ট ডেফিনিট। ওই পাস্ট ডেফিনিটকে আমরা পাস্ট ডেফিনিট না বলে কি বলি, পাস্ট পারফেক্ট। তো আমরা আজকে পড়বো হচ্ছে পাস্ট ইনডিফিনিট আর পাস্ট পারফেক্ট, এই দুইটার মধ্যে সম্পর্ক কি বা হচ্ছে এদের ভিতরে ডিফারেন্সগুলো কি কি। সবাই একটু লেখো যে পাস্ট ইনডিফিনিট। তো পাস্ট ইনডিফিনিট এখানেও সেম একই প্রশ্ন। আমরা যেমন হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটে প্রশ্ন করছিলাম যে প্রেজেন্ট ইনডিফিনিটকে আমরা কেন ইনডিফিনিট বলি, তাই না? এখানেও সেম একই কোয়েশ্চেন যে পাস্ট ইনডিফিনিটকে আমরা কেন পাস্ট ইনডিফিনিট বলবো, অনির্দিষ্ট কেন বলবো। কারণ হচ্ছে এই পাস্ট ইনডিফিনিট আসলে সবসময় অনির্দিষ্টের মতো কাজ করে, মানে ওর কোনো নির্দিষ্ট পরিচয় নাই। এই পাস্ট দিয়ে তুমি চাইলে অতীতও বোঝাতে পারবা, আবার বর্তমানও বোঝাতে পারবা, আবার ভবিষ্যতও বোঝাতে পারবা। তো মোটামুটি সব কিছুই বোঝানো যায়। এরকম অনির্দিষ্ট আচরণের কারণে আমরা এটাকে পাস্ট ইনডিফিনিট বলি। এই পাস্ট ইনডিফিনিটকে আবার দেখবা অনেক বইতে সিম্পল পাস্টও বলে। তো তুমি যে নামেই ডাকো না কেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, শুরুতে আমরা একটু লিখে ফেলি তাহলে যে এটা দিয়ে অতীত বোঝায়, যে জিনিসগুলো এমনিতেই তোমরা জানো। ধরো আমরা যদি লিখি আই ডিড দ্য ওয়ার্ক, এটা দিয়ে বোঝাবে যে একটা কাজ শেষ হয়েছে, আমি এই কাজটা করেছি। এখন এইটাতে একটু ঝামেলা আছে, মানে এইটা আমরা যতটা সহজে বলে ফেললাম যে অতীত বোঝায়, কিন্তু আমরা না আসলে এটা অনেকেই হচ্ছে ক্লিয়ারলি বুঝি না। কিভাবে ক্লিয়ারলি বুঝি না? যেমন আমরা মনে করি কি আই হ্যাভ ডান ইট মানে হচ্ছে আমি এটা করেছি, আর আই ডিড দ্য ওয়ার্ক হচ্ছে আমি কাজটা করেছিলাম। মানে আমরা করেছি আর করেছিলামকে বাংলা ভাষায় আলাদাভাবে দেখা হয়, কিন্তু ইংলিশে এটা আলাদা না, সেইম। অর্থাৎ তুমি একটা কাজ একটু আগে করছো, অনেক আগে করছো, সবই কি হবে, পাস্ট ইনডেফিনিট হবে। বোঝা গেছে? বোঝা নাই? আবার একটু দেখো ভাইয়েরা, মনোযোগ দাও। এই টপিকগুলো থেকে প্রচুর কোয়েশ্চেন অ্যাডমিশন টেস্টে আসছে। তুমি মনোযোগ না দিলে অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন সলভই করতে পারবে না। তো পাস্ট ইনডেফিনিট এইটা দিয়ে অতীত বোঝায়। কীরকম অতীত? একটু আগে হোক আর অনেক আগে হোক, সবই কি হবে, পাস্ট ইনডেফিনিট। তবে একটু আগে হওয়া কাজটাকে আমরা চাইলে পাস্ট ইনডেফিনিটের পরিবর্তে কি ইউজ করতে পারি, প্রেজেন্ট পারফেক্ট ইউজ করতে পারি। এটা হচ্ছে অপশনাল, এটা ম্যান্ডেটরি না। ক্লিয়ার? এটা আমাদের দেশের অনেক বইতে এমনভাবে প্রেজেন্ট করে আমরা মনে করি যে একটা কাজ একটু আগে হলে প্রেজেন্ট পারফেক্টই লিখতে হবে। বিষয়টা তা না। তুমি প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিটই লিখবা, কিন্তু চাইলে তুমি প্রেজেন্ট পারফেক্ট দিয়ে লিখতে পারো। অর্থাৎ আই ডিড দ্য ওয়ার্ক মানে হচ্ছে আমি কাজটা করেছি বা করেছিলাম। বুঝছো এতটুকু? মানে এই বিষয়টাতে কখনো কনফিউজড হবে না। অনেকেই হচ্ছে এরকম প্রশ্ন করে যে ভাইয়া প্রেজেন্ট পারফেক্ট তো একটু আগে হয়, তাহলে এইটা কতক্ষণ আগে, 5 মিনিট আগে নাকি 1 ঘন্টা আগে নাকি 1 দিন আগে, কোনো কিছু স্পেসিফিকভাবে বলতে পারবা যে এই সময় পর্যন্ত প্রেজেন্ট পারফেক্ট আর এই সময়টা পার হলে পাস্ট ইনডিফিনিট হবে, এরকম বলা যাবে? কখনো বলা যাবে না। তার মানে বিষয়টা কি, ঘুরে ফিরে আবারও আমি একই কথা বারবার বলি এই কারণে যে এই কথাগুলো না প্রায় দীর্ঘ 10-12 বছর ভুল জিনিস আমাদের কানে হচ্ছে বাজছে। তো যে কারণে দেখা যায় কি এখান থেকে বের করে নিয়ে আসাটা একটু কঠিন হয়। এই জন্য কিছু কিছু কথা তোমাদেরকে একটু বারবার বলি যেন ওইখান থেকে তোমরা বের হয়ে আসতে পারো। তো এই জিনিসটা সবসময় মাথায় রাখবা, একটা কাজ একটু আগে হোক অনেক আগে হোক সবই পাস্ট ইনডিফিনিট। তবে একটু আগে হওয়া কাজটাকে আমরা চাইলে আমরা প্রেজেন্ট পারফেক্ট দিয়ে বলতে পারি, অপশনাল এটা। আর এইখানে যে হচ্ছে বললাম আই ডিড দ্য ওয়ার্ক, এটাকে যদি তুমি বাংলায় অনুবাদ করতে চাও তাহলে এটা আমি কাজটা করেছিও হয়, করেছিলামও হয়। বাংলা ভাষায় করেছি আর করেছিলাম একটু ডিফারেন্ট, কিন্তু ইংলিশের মধ্যে কোনো পার্থক্য নাই। আচ্ছা, এখন এটা দিয়ে বর্তমান বোঝায়। তো আমরা যখন বলি যে এটা দিয়ে বর্তমান বোঝায়, এইটা অনেকের একটু হজম করতে সমস্যা হয় যে পাস্ট ইনডিফিনিট দিয়ে আবার কীভাবে বর্তমান বোঝায়। আমরা এরকম একটা সেন্টেন্স লিখছি না ছোটোবেলায় যে ইট ইজ হাই টাইম
উই চেঞ্জড আওয়ার সেলফস, এরকম সেন্টেন্স লিখছি না আমরা কমপ্লিটিং সেন্টেন্সে। যে ইট ইজ হাই টাইম থাকলে আমরা পরে যে হচ্ছে পাস্ট ইনডিফিনিট দেই। এই সেন্টেন্সের মিনিংটা একটু দেখো, মিনিংটা কি আসে, যে এটাই হচ্ছে উপযুক্ত সময় আমাদের পরিবর্তন হওয়ার। অর্থাৎ আমরা এখানে লিখি পাস্ট ইনডিফিনিট, কিন্তু এটা দিয়ে আসলে কি সেন্স মেক করবে বলো তো? প্রেজেন্টেরই সেন্স মেক করবে। অর্থাৎ অতীত দিয়েও আমরা এখানে কি বোঝাচ্ছি? বর্তমান বোঝাচ্ছি। আচ্ছা, কেউ কি বলতে পারবা ভাই এটা কি সেন্টেন্স, সিম্পল, কমপ্লেক্স না কম্পাউন্ড? হ্যাঁ, কমপ্লেক্স। আচ্ছা, কমপ্লেক্স যদি হয়, কমপ্লেক্সের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এখানে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকে। আচ্ছা, এইখানে কোনো কনজাংশন কি দেখতে পাচ্ছ? আচ্ছা, তাহলে কিভাবে এটা কমপ্লেক্স সেন্টেন্স হলো কেউ বলতে পারবা? মানে সাবঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলা? ওই যে তোমরা ওই যে সিন্স, অ্যাজ, হোয়েন, তারপর WH ওয়ার্ডগুলা, তারপরে হচ্ছে দো, অলদো, এগুলো যে ইউজ করতে না, এগুলো কি আমরা বলি হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। তোমাদের যখন আমি কানেক্টরস পড়াবো এগুলো ডিটেইলসে তখন আলোচনা করব। আচ্ছা, তাহলে এইখানে তো কোনো কনজাংশন নাই, আমরা যে কমপ্লেক্স বললাম। হ্যাঁ হ্যাঁ, আরও একটু ক্ল্যারিফাই করে বলি, কমপ্লেক্স সেন্টেন্সে কি কি থাকে? প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। এই প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ আমি তোমাদেরকে পড়াই না, এটাও আমি সামনে পড়াবো, কানেক্টরস পড়াবো, তারপরে হচ্ছে এই টপিকটাতে যাব। তখন এই জিনিসগুলো আরও হচ্ছে ক্লিয়ার হবে। কিন্তু আগে থেকে কারো যদি একটু আইডিয়া থাকে যে ভাইয়া প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ আমি মোটামুটিভাবে দেখে চিনি, তাহলে সেইটার উপর বেস করে একটু বলা ট্রাই করো তো, দেখো তো বলতে পারবা? আমি একটা কমপ্লেক্স সেন্টেন্স লিখি যে ইফ ইউ কাম আই উইল গো, এইখানে বলো তো ভাইয়ারা প্রিন্সিপাল ক্লজ কোনটা? আই উইল গো। আর সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? ইফ ইউ কাম। তো কখনো না স্ট্রাকচার থেকে সেন্টেন্সে যাবা না, সেন্টেন্স থেকে স্ট্রাকচারে যাবা, মানে উল্টা দিকে যাবা, তাহলে তোমার জন্য বিষয়টা সহজ হবে। তাহলে প্রিন্সিপাল ক্লজের স্ট্রাকচারটা আমরা কি বলতে পারি? সাবজেক্ট থাকে, তারপরে ফাইনাইট ভার্ব থাকে, এরপরে কিছু থাকলেও থাকতে পারে, নাও থাকতে পারে। আর সাবঅর্ডিনেট ক্লজের স্ট্রাকচারটা কি বলতো? শুরুই হয় কি দিয়ে? একটা কনজাংশন দিয়ে, সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে, তারপরে সাবজেক্ট থাকে, তারপরে হচ্ছে ভার্ব থাকে, তারপরে এক্সটেনশন থাকতে পারে। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ অলওয়েজ শুরু হবে কি দিয়ে? একটা কনজাংশন দিয়ে। তো এইখানে বলো তো ভাইয়ারা কোনটা প্রিন্সিপাল ক্লজ? না, প্রিন্সিপাল ক্লজ হচ্ছে ইট ইজ হাই টাইম। প্রশ্ন হচ্ছে তাহলে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? সাবঅর্ডিনেট ক্লজ এইটা ছাড়া আর হওয়ার কারো পসিবিলিটিই নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে কনজাংশন কোথায়? কোথাও কোনো কনজাংশন পাচ্ছ না। এটা সব সময় খেয়াল রাখবো ভাইয়ারা, কোথাও যদি কোনো কোনো জায়গায় যদি তুমি কনজাংশন মিসিং দেখো, তার মানে এখানে দ্যাট আস, মানে ইংলিশে একমাত্র কনজাংশন দ্যাট, যাকে আমরা চাইলে বাদ দিয়ে লিখতে পারি। কারণ এই জিনিসটা তোমরা যখন হচ্ছে এসএসসি এইচএসসিতে খুব একটা ইম্প্যাক্ট করবে না, তুমি যখন হচ্ছে অ্যাডমিশন টেস্টে যাবা, কোয়েশ্চেন যদি খুব কঠিন হয়, কিছু কিছু জায়গা আছে, ইউনিভার্সিটি আছে যেখানে ইংলিশ কোয়েশ্চেন অনেক হার্ড করে, ওই সব জায়গায় স্টুডেন্টদেরকে কনফিউজড করার জন্য হচ্ছে দ্যাটটাকে বাদ দিয়ে দেয়। তখন সেন্টেন্সটা পড়ে হঠাৎ করে একটু ভুল ভুল মনে হয়, তখন স্টুডেন্টরা হচ্ছে ফাঁদে পড়ে যায়। তো এই জন্য এই জিনিসটা সবসময় মনে রাখবো, কোথাও কনজাংশন নাই মানেই সেখানে কি আছে? একটা দ্যাট আছে সাইলেন্ট অবস্থায়, যে ইট ইজ হাই টাইম দ্যাট উই চেঞ্জড আওয়ার সেলস। এরকম আরও একটা সেন্টেন্স আছে, মনে আছে? যে আই উইশ আই ওয়ার এ কিং, মনে আছে? আই উইশ আই ওয়ার এ কিং, দুইটা ক্লজ এরকম কনজাংশন ছাড়া কখনো থাকতে পারে না। তার মানে এখানে কি আছে বলো? আই উইশ দ্যাট আই ওয়ার এ কিং। এটা সবসময় মনে রাখবো ভাইয়ারা, এটা কোনো বইতে ওইভাবে লেখা থাকে না যে দ্যাট হচ্ছে এমন একটা কনজাংশন যেটাকে আমরা চাইলে বাদ দিয়ে লিখতে পারি। কারণ এটা খুব ভালো করে মনে রাখবা। তাহলে এটা মুছে ফেললাম। এই যে আলোচনাটা করলাম এটার সাথে আসলে টেন্সের কোনো কানেকশন নাই, এই বিষয়টা এইখানে চলে আসলো বলে তোমাদেরকে বললাম। আমরা এটা একটু মুছে ফেলি। তো আমরা এটা লিখি পাস্টে, কিন্তু বোঝাবে সেই প্রেজেন্ট। আবার ধরো আরেকটা সেন্টেন্স আছে যে হি টক্স, সে কথা বলে, অ্যাজ ইফ হি ওয়্যার এ ম্যাড, এরকমভাবে লেখো না তোমরা? তো সে এমনভাবে কথা বলে যেন সে একটা পাগল। আমরা লিখি পাস্ট ইনডেফিনিটে, কিন্তু বোঝায় কি এখানে? প্রেজেন্ট। ঠিক আছে? হ্যাঁ, প্রিন্সিপাল ক্লজ প্রেজেন্টে আছে।
থাকতে পারে, 2 ক্লাস 2 টেন্সে থাকতেই পারে, বুঝছো? সমস্যা নেই এতে। তোমার কি প্রশ্ন ছিল? প্রশ্ন কি? প্রশ্ন কি? হ্যাঁ, দেখেই চিনতে পারবা। হ্যাঁ, তো পুরোটা মিলে এটাই তো বলতেছি যে সাবঅর্ডিনেট ক্লজে যে টেন্সটা আছে সেই টেন্সটা পাস্টে লিখছি আমরা, কিন্তু বোঝাবে প্রেজেন্ট, মানে মিনিংয়ে প্রেজেন্ট আসবে, বুঝছো? যে সে এমনভাবে কথা বলে যেন সে একটা পাগল, পাগল ছিল হবে না। ক্লিয়ার ভাই? বুঝো না? আচ্ছা, এই দুইটা সেন্টেন্স বুঝছো সবাই? তাহলে এই দুইটা সেন্টেন্সে আমরা লিখি পাস্ট ইনডিফিনিট, কিন্তু এটা দিয়ে প্রেজেন্ট বোঝায়। তো আমরা বলতে পারি পাস্ট ইনডিফিনিট দিয়ে আসলে প্রেজেন্টও বোঝানো যায়, আবার এটা দিয়ে ভবিষ্যৎও বোঝায়। এখন কিরকম ভবিষ্যৎ বোঝায় এটা আমরা বাংলাতেও করি। কিরকম করি? আজকে কেউ কেউ নতুন আসছো নাকি এখানে? কেউ নাই নতুন? ওই যে আমরা আগেও এই সেম এক্সাম্পল দিছিলাম, তাই না? যে যদি একটু সরে বসতে ভালো হতো, এটা তো আমি পাস্টে বললাম, তাই না? সরে বসতে ভালো হতো, কিন্তু এইটা দিয়ে ওই মোমেন্টে আসলে কি বোঝাচ্ছে? ফিউচার বোঝাচ্ছে। তো মাঝে মাঝে আমরা ফিউচারটাকে পোলাইট করার জন্য পাস্টের আশ্রয় নিই। ধরো চা খাবা, এটাকে হচ্ছে আমরা চাইলে একটু পোলাইট করার জন্য যদি একটু চা খেতে, ওই যে আমাদের বাসায় যখন হচ্ছে পাশের বাসার আন্টি বেড়াতে আসে বা ঘুরতে আসে, তখন আমাদের মায়েরা হচ্ছে কি বলে যে আন্টি যদি একটু বসতেন। ও তারা তো ওরা আন্টি বলে না, কি যেন বলে? হ্যাঁ, ভাবি। যে ভাবি যদি একটু বসতেন, একটু চা বানাতাম। বা হচ্ছে আমাদের আঙ্কেলরা আর এক আঙ্কেলরা হচ্ছে দাওয়াত দেয় যে যদি গরিবের বাসায় একটু ডাল ভাত খেতেন। এখন এটাকে যদি ফিউচার দিয়ে বলে, কি বিদঘুটে শোনায় দেখো, গরিবের বাসায় একটু ডাল ভাত খাবেন। হ্যাঁ, এটা শুনলে আর জীবন ওই দাওয়াতে আসবে না। তার মানে কিছু কিছু ক্ষেত্রে ফিউচারের জিনিসটাকে ফিউচারে বললেই বরং হচ্ছে আর উইয়ার্ড শোনায়। কেন? এখানে কোনো ভদ্রতা থাকে না। মাঝে মাঝে এরকম কৃত্রিম পোলাইটনেস বা ভদ্রতা আনার জন্য আমরা ফিউচারকে পাস্টের মাধ্যমে হচ্ছে এক্সপ্রেস করি। যদি একটু গরিবের বাসায় ডাল ভাত খেতেন, যদি একটু বসতেন, যদি একটু চা খেতেন, এই টাইপের সেন্টেন্স। এইগুলাকে তুমি চাইলে উড লাইক বা উড মাইন্ড দিয়ে বলতে পারো। এটা আমরা মডালসে শিখছিলাম, তাই না? উড লাইক আর উড মাইন্ড দিয়ে বলতে পারো। আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট দিয়েও চাইলে বলতে পারো। অর্থাৎ ওই যে আমরা আগের ক্লাসে বলছিলাম না, আগের ক্লাসগুলোতে মডালসে, যে উড ইউ লাইক টু হ্যাভ এ কাপ অফ টি, এটাকে আমরা চাইলে আবার কিভাবে বলতে পারি? উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি। এটাকে চাইলে তুমি এইভাবেও বলতে পারো যে ডিড ইউ ওয়ান্ট এ কাপ অফ টি। আমি আবারও বলি, এই সেন্টেন্সটাকে তুমি এইভাবে না বলে কিন্তু তুমি চাইলে ওইভাবেও বলতে পারতা, উড ইউ লাইক টু হ্যাভ এ কাপ অফ টি বা উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি। আবার চাইলে তুমি এইভাবেও বলতে পারো, ডিড ইউ ওয়ান্ট এ কাপ অফ টি। এখন তুমি আমাকে বলতে পারো যে ভাইয়া এটা দেখে আমি বুঝবো কিভাবে যে এটা দিয়ে আসলে ফিউচার বোঝাচ্ছে না পাস্ট বোঝায়? বিষয়টা হচ্ছে ল্যাঙ্গুয়েজ বা একটা সেন্টেন্স কখনো হোয়াইট বোর্ডে থাকে না। আমরা কি সবাই একটা হোয়াইট বোর্ড নিয়ে নিয়ে ঘুরি? তারপর দেখা হলে বলে এই দেখ আমি কি লিখি, কেমন আছোস? হ্যাঁ, তারপর উত্তর দিল না, তখন বলে রিপ্লাই দাও না কেন? হ্যাঁ, ভাব বেড়ে গেছে, এরকম হচ্ছে বললা। আমরা তো এইভাবে ভাবের আদান প্রদান করি না। আমরা হচ্ছে একজন স্পিকার থাকি, একজন লিসেনার থাকে, একটা সারাউন্ডিংস থাকে, সব কিছুর উপর ডিপেন্ড করে এটা বোঝাই যায় আসলে এটা দিয়ে কী বোঝাচ্ছে। ধরো হচ্ছে কারোর সাথে হচ্ছে দেখা করতে গেলা, যাওয়ার পরে তার সামনে দাঁড়িয়ে বললা ডিড ইউ ওয়ান্ট এ কাপ অফ টি, সেটা তখন ঠিকই বুঝে নিবে যে না আসলে এটা দিয়ে তুমি ফিউচারই বোঝাচ্ছ, কিন্তু খুবই পোলাইটলি বোঝাও। ক্লিয়ার বিষয়টা? তবে এইভাবে কেউ লিখে যদি বলে যে বলো তো এটা পাস্ট না ফিউচার, তাহলে আসলে বলা সম্ভব না, এটা পাস্টই হওয়ার পসিবিলিটি তখন বেশি। কিন্তু সেন্টেন্স তো আসলে কখনো এইখানে থাকে না, সেন্টেন্স থাকে হচ্ছে একটা কনটেক্সট, ওই কনটেক্সটের উপর বেস করে তুমি এমনিতেই বুঝবা। ক্লিয়ার এতটুকু? আচ্ছা, তার মানে দেখো এটা দিয়ে কী কী বোঝাচ্ছে পাস্ট ইনডিফিনিট দিয়ে? এটা দিয়ে অতীত বোঝায়, বর্তমান বোঝায়, আবার এটা দিয়ে ভবিষ্যৎও বোঝায়। এইরকম এক্সাম্পল আরও একটা আছে, আমি একটু এই সাইডে লিখি। আমরা কন্ডিশনালসের ক্লাস করছিলাম, মনে আছে? কন্ডিশনালসকে আমরা কয় ভাগে ভাগ করছিলাম? 4 ভাগে। জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। তো যারা যারা হচ্ছে এই ক্লাসটা পাও না, একটু কষ্ট করে ইউটিউবে দেখে নিও, এটা পুরোটাই আপলোড দেওয়া আছে।
এখন আমি জিরো কন্ডিশনালের বিষয়টা এখানে লিখলাম না, কারণ এই কনটেক্সটের সাথে যাচ্ছে না। আমি শুধু ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই তিনটাই এখানে একটু লিখি। ফার্স্ট কন্ডিশনালে আমরা কি লিখি, যে ইফ ইউ কাম টুমোরো, আই উইল গো। আবার ধরো যদি লিখি সেকেন্ড কন্ডিশনাল সেম সেন্টেন্সটাই, যে ইফ ইউ কেইম, কি হবে বলো তো? ইফ ইউ কেইম টুমোরো নাকি ইয়েস্টারডে? ধরো এটাই পরীক্ষাতে আসলো, কি হবে বলো তো? টুমোরো হবে। ম্যাক্সিমামই দেখবা যে ইয়েস্টারডে দিয়ে আস, টুমোরো আই উড গো। আবার ধরো লিখলাম ইফ ইউ হ্যাড কাম, এখন বলো তো টুমোরো লিখবো নাকি ইয়েস্টারডে লিখবো? এখন লিখবো হচ্ছে ইয়েস্টারডে, আই উড হ্যাভ গন। একটু মিনিংটা বোঝার ট্রাই করো। যদি তুমি আগামীকাল আসো আমি যাব, এইটা আমরা কোন টেন্সে লিখছি বলো? ইউ কাম, বলো তো কোন টেন্স? জানো তো এটা কোন টেন্স? প্রেজেন্ট কি? হ্যাঁ, প্রেজেন্ট ইনডেফিনিট। লাস্ট ক্লাসগুলোতে আমি বলছিলাম না, প্রেজেন্ট ইনডেফিনিট দিয়ে মাঝে মাঝে কি বোঝায়? ভবিষ্যৎও বোঝায় বা ফিউচারও বোঝায়। এখানে কি ফিউচার বোঝাচ্ছে না? যদি তুমি আগামীকাল আসো আমি যাব, তাহলে ওই কথাটা কিন্তু এখানেও মিলে গেল। এবার এইটাতে আসি, এইটা অনেকটা ডিরেক্ট কথা বলা হয়ে যায়। যদি তুমি আগামীকাল আসো আমি যাব, যদি তুমি আগামীকাল আসতে আমি যেতাম। অনেক পোলাইট হয়ে গেছে, সাথে সাথে একটা অঘটনও ঘটে গেছে। এটা হওয়ার পসিবিলিটিও মনে হচ্ছে না একটু কমে গেছে। তো এটা পোলাইটনেসের সাথে সাথে আরেকটা অঘটনও ঘটে যায়, সেটা হচ্ছে এটা হওয়ার পসিবিলিটিও কমে যায়। বুঝা গেছে? কিন্তু এটা দিয়ে কোন সময় বোঝাচ্ছে বলো? ইফ ইউ কেম দিয়ে সেই ফিউচারই তো বোঝাচ্ছে, তাই না? আমরা লিখি পাস্ট ইনডিফিনিট, কিন্তু এটা দিয়ে বোঝায় কি? ফিউচার। তাহলে এই যে আমরা যে বললাম যে পাস্ট ইনডিফিনিট দিয়ে ফিউচার বোঝায়, আরেকটা এক্সাম্পল পেয়ে গেলাম না? এখন দেখো এইটা দিয়ে কি বোঝায়? যদি তুমি গতকাল আসতে আমি যেতাম, তাহলে এইটা দিয়ে পাস্ট বোঝায়। এই জন্য এটার নাম দিলাম কি আমরা? পাস্ট পারফেক্ট। আমরা কেন ওকে পারফেক্ট বলি? কারণ এই ব্যাটা পাস্ট ছাড়া আর কিচ্ছুই বোঝায় না, একদম পারফেক্টলি সেই ইউজ হয়। এরকম উল্টাপাল্টা ইনডিফিনিট ভাবে সেই ইউজ হয় না। এই জন্য আমরা তার নাম দিলাম কি? পাস্ট পারফেক্ট। ওকে দিয়ে শুধুমাত্র পাস্টই বোঝাবে। আর ওকে আমরা কেন পাস্ট ইনডিফিনিট বললাম? খুবই অনির্দিষ্ট। এটা দিয়ে অতীত বর্তমান ভবিষ্যৎ সবই বোঝায়। এইটাকে আমরা কেন ইনডিফিনিট বললাম? কারণ এই প্রেজেন্ট দিয়ে অতীত বর্তমান ভবিষ্যৎ সবই বোঝায়। এদের নামের সার্থকতা বুঝছো সবাই? আমরা মোডালসে একটা কথা বলছিলাম, হয়তো মনে আছে তোমাদের। আমরা বলছিলাম যে উড হচ্ছে ফিউচার, বলছিলাম না? আর উডের পাস্ট কি? উড হ্যাভ। এই যে দেখো, এটা দিয়ে কিন্তু ঠিকই ফিউচার বোঝাচ্ছে, আর এটা দিয়ে কি বোঝাচ্ছে? পাস্ট বোঝাচ্ছে। তাহলে মোডালসের বিষয়টাও এখানে ক্লিয়ার হয়ে গেল না? তবে উড দিয়ে মাঝে মাঝে পাস্টও বোঝাতে পারে। কীরকম পাস্ট? অতীতের অভ্যাস টাইপের পাস্ট। আচ্ছা যাক, তো মোডালসের ক্লাসটা আবার হালকা একটু দেখে নিতে পারো, কারণ টেন্স আর মোডালস একদম ইন্টার রিলেটেড। তুমি মোডালস না বুঝলে টেন্স বুঝবা না, টেন্স না বুঝলে মোডালস বুঝবা না। এতটুকুর মধ্যে কারো কোনো কোয়েশ্চেন বা কনফিউশন থাকলে বলো। কোনো কোয়েশ্চেন কনফিউশন নাই? হ্যাঁ, লাস্টেরটা? আচ্ছা, তাহলে আবার একটু শোনো সবাই। যদি তুমি আগামীকাল আসো আমি যাব, যদি তুমি আগামীকাল আসতে আমি যেতাম, যদি তুমি গতকাল আসতে আমি যেতাম। বাংলায় আমরা সেম সেন্টেন্সই বললাম না, কিন্তু ইংলিশে সেম সেন্স মেক করে না। কেমন? ইংলিশে হচ্ছে তোমার ওরা ডিফারেন্ট সেন্টেন্সই ইউজ করে, আর আমরা বাংলায় কি করি? তোমার সেম সেন্টেন্স বলি কিন্তু মিনিংটা বোঝায় ডিফারেন্ট। যে যদি তুমি আগামীকাল আসতে, যদি তুমি গতকাল আসতে, সেম সেন্টেন্স বললাম, কিন্তু আমরা দুই টাইমের জন্য বললাম। কিন্তু এইখানে তা না, এখানে ওরা হচ্ছে একদম ডিফারেন্ট সেন্টেন্সই বলে। মানে প্যাচটা ইংলিশে লাগে নাই, বাংলায় প্যাচটা লাগছে। আমরা সেম সেন্টেন্স ভবিষ্যতের জন্যও বলি, অতীতের জন্যও বলি, আর ওরা হচ্ছে আলাদা আলাদা সেন্টেন্স বলে। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন?
যদি কোয়েশ্চেন না থাকে তাহলে আরেকটা কথা বলি, ওই যে তোমাদেরকে বলছিলাম না একটা কথা, রেনে দেকার্তের একটা কথা বলছিলাম, সব কিছু দুইটা দুইটা পার্ট থাকবে। তো পাস্ট ইনডিফিনিট যদি থাকে তাহলে কি থাকবে, পাস্ট ডেফিনিটও থাকার কথা। সেইটাকে আমরা পাস্ট ডেফিনিট না বলে আমরা এটাকে কি নাম দিছি, পাস্ট পারফেক্ট। তাহলে আমরা একটু লিখি পাস্ট পারফেক্ট। একটা খুব কমন সেন্টেন্স লিখলাম, আই এইট রাইস। আবার ধরো লিখলাম আই হ্যাড ইটেন রাইস। আই এইট রাইসের বাংলা কি বলো তো? আমি ভাত খেয়েছিলাম। এটা কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট। আর এটার বাংলা কি? আই হ্যাড ইটেন রাইস। খেতে থাকছিলাম, খেয়েছিলাম, একটু টান দিয়ে বলবো। ডিফারেন্স কি? সেম হইলে তাহলে ডিফারেন্ট সেন্টেন্স লাগে কেন? চিন্তা করছো কখনো? এটা ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষাতে আসছিল। এই সেন্টেন্সই আসে নাই, তবে এরকমই একটা কনসেপ্টের উপর বেস করে একটা কোয়েশ্চেন আসছিল যে নিচের কোন সেন্টেন্সটা কারেক্ট। তো এই প্যাটার্নের সেন্টেন্স দেখে সবাই ভাবছে যে এটাই তো কারেক্ট হবে, কিন্তু এইটাই হচ্ছে সবার আগে বাদ। এটা একটা ভুল সেন্টেন্স। এখন প্রশ্ন হচ্ছে, এটা যদি ভুল সেন্টেন্স হয় তাহলে ছোটবেলা থেকে আমরা কি শিখছি? ছোটবেলা থেকে আমরা কি শিখছি ওই জিনিসটা কি আমরা আজকে হচ্ছে ঠিকঠাক করে নিব। প্রথমত এটা আমরা বাংলা বলতে পারলাম না। কেন বলতে পারলাম না? এটার ব্যাখ্যাতেও আমরা যাচ্ছি। আই এইট রাইসের বাংলা কি বলো? কি বলছিলাম? আমি ভাত খেয়েছিলাম। এটাকে নাম দিলাম কি, পাস্ট ইনডিফিনিট, মানে অনির্দিষ্ট। পাস্টের একটা অনির্দিষ্ট জিনিস। আমি ভাত খেয়েছিলাম, কবে খাইছো, কখন খাইছো, কোনো কিছু বলা আছে এখানে? যে তুমি একদিন আগে খাইছো না এক বছর আগে খাইছো না কি খাইছো, কোনো কিছু এখানে বলা নাই। তাহলে সেন্টেন্সটা হচ্ছে অত্যন্ত অনির্দিষ্ট, এই জন্য ওকে আমরা কি নাম দিছি, পাস্ট ইনডিফিনিট। তাহলে ওকে যখন আমরা পাস্ট ডেফিনিট বানাবো বা পাস্ট পারফেক্ট বানাবো, তখন আমাদের কি অ্যাড করা লাগবে বলো? টাইম অ্যাড করা লাগবে। তাহলে বাংলাতে চিন্তা করো, আমি ভাত খেয়েছিলাম, এটা হচ্ছে তোমার অনির্দিষ্টভাবে বলা। এটাকে বাংলা একটু টাইম অ্যাড করে বলো তো। আমি সকালে ভাত খেয়েছিলাম। এখন সকাল তো একটা লম্বা সময়, তুমি তুমি এটা নির্দিষ্ট করতে পারো না, কিন্তু এখনো সকাল 9টায় ভাত খেয়েছিলাম, একদম নির্দিষ্ট হয়ে গেল না? কিন্তু বিষয় হচ্ছে, পৃথিবীতে টেন্স আগে আসছে নাকি ঘড়ি আগে আসছে বলো তো? ঘড়ি আগে আসছে। তারপরে সে ঘড়ি দেখে বলছে এই আমাদের একটা টেন্স দরকার, চলো না টেন্স মানে। সময় আর ঘড়ি কিন্তু সেম না, বোঝা গেছে? ঘড়িটা হচ্ছে আমরা একটা এটা পার্সপেক্টিভ ধরে আমরা সময়টাকে মানে হিসেব করার ট্রাই করি। তো সময় হচ্ছে একটা অদ্ভুত জিনিস, সেটা হচ্ছে কারো সাথে থাকলে খুব দ্রুত পার হয়ে যায়, আবার কারো সাথে থাকলে পার হতেই চায় না। এটাই হচ্ছে সময়, তাই না? আচ্ছা, কখনো আস্তে চলে আবার কখনো দ্রুত চলে, এটাই হচ্ছে সময়। কিন্তু ঘড়ি কি আস্তে দ্রুত চলে? সেই স্পিডেই চলতে থাকে। আচ্ছা যাক, আমরা অনেক আধ্যাত্মিক কথা বললাম। এখন ঘড়ি, তো তোমরা যে ঘড়ি দিয়ে যে নির্দিষ্ট করলা, এই ঘড়িটা ইনভেন্টেড হওয়ার আগেই তো ইংলিশে পাস্ট পারফেক্ট ছিল। তাহলে যারা এটাকে নির্দিষ্ট করে বলতো তারা নিশ্চয়ই ঘড়ি ইউজ করে নাই। প্রশ্ন হচ্ছে তাহলে তারা কি ইউজ করছে, কি ইউজ করে এই জিনিসটাকে নির্দিষ্ট করবে? হ্যাঁ, দেখবা তুমি তোমার দাদা নানির কাছে যাও, যে জিজ্ঞেস করো আপনার জন্ম কত সালে, দেখো যে ম্যাক্সিমামই হচ্ছে সাল বলতে পারে না। দেখবা বলে যে ওই যে যুদ্ধ ছিল না, যুদ্ধের আগে, ওই যে বন্যা হয়েছিল না, বন্যার পরে। হ্যাঁ, মানে কোনো একটা ঘটনা, সেই ঘটনাকে তারা হচ্ছে টাইম হিসেবে ইউজ করে। এগুলাকে বলা হয় পৃথিবীর আদি সময়। ইভেন প্রাচীন আরাবিয়ান কান্ট্রিগুলোতেও সেম জিনিসটাই ছিল। তো এই যে দেখো, কোনো একটা ঘটনাকে টাইম হিসেবে ইউজ করা, এটা একটা বলতে পারো যে আমাদের আদি অভ্যাস। সেই অভ্যাসটা আমরা এখনও পাল্টাই নাই। আমরা এখনও হচ্ছে যদি জিজ্ঞেস করি তোমাদেরকে যে তুমি কখন বাসায় যাবা, তুমি বলতে পারো যে ভাইয়া 5টায় বাসায় যাব। আবার তুমি চাইলে এটাও বলতে পারো যে ভাইয়া ক্লাসটা শেষ হলে বাসায় যাব। তাহলে ক্লাসটা শেষ হওয়ার ঘটনাকে তুমি কি হিসেবে ইউজ করছো? টাইম হিসেবে ইউজ করছো। আবার তুমি চাইলে ঘড়ি ইউজ করতে পারো। তো আমরা আজকে অনেক ডেভেলপড হয়ে গেছি, কিন্তু আমাদের সেই আদি সময় ব্যবহার করার যে প্রবণতা, সেখান থেকে আমরা এখনো বের হতে পারিনি। বুঝছো? তাহলে এইখানে তুমি ঘড়ি ইউজ করবা নাকি আদি সময় ইউজ করবা? যেহেতু টেন্স জিনিসটাই আদিকালের জিনিস।
তাহলে তুমি কি করবা? আদি সময় ইউজ করবা। এখন তুমি কি বলবা যে আমি যুদ্ধের আগে ভাত খেয়েছিলাম? তাহলে এমন কিছু বলা লাগবে। হ্যাঁ, স্কুলে যাওয়ার আগে, তুমি ঘুমানোর আগে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এখন স্কুলে যাওয়ার আগের ইংলিশ কি বলো? বিফোর গোয়িং টু স্কুল। লিখে ফেলো, বিফোর গোয়িং টু স্কুল। তারপরে লেখো আই হ্যাড ইটেন রাইস। এখন সেন্টেন্সটা কারেক্ট। বোঝা গেছে? তুমি পাস্ট পারফেক্টকে যদি একা একা লেখো, ওইটা ভুল সেন্টেন্স। যদি হচ্ছে অন্য একটা ঘটনাকে কাজ হিসেবে লিখে, মানে অন্য একটা ঘটনাকে টাইম হিসেবে লিখে তুমি যদি হচ্ছে ওই সেন্টেন্সে ইনক্লুড করো, তখন সেন্টেন্সটা কারেক্ট হবে। এখন এটাকে তো আমরা শর্ট করে লিখলাম যে বিফোর গোয়িং টু স্কুল। একটা জিনিস খেয়াল করো, দেখো আই এইট রাইস মানে কি? আমি ভাত খেয়েছিলাম। আর এটার মানে কি? আমি স্কুলে যাওয়ার আগে আমি ভাত খেয়েছিলাম। তাহলে দুইটার মধ্যে কোনো পার্থক্য পাচ্ছ বাংলায়? এটাতে আমরা বললাম খেয়েছিলাম, এটাতেও কি বললাম? খেয়েছিলাম। তাহলে বাংলা ভাষায় কোনো পাস্ট পারফেক্ট বলতে কিছু নাই। আমাদের বাংলা ব্যাকরণবিদরা ভুল করে এইখানে আবার এটার নাম দিছে কি জানো? পুরা ঘটিত অতীত। তো অতীত তো পুরা ঘটিতই হবে, তাই না? পুরা ঘটিত না হলে সেটা অতীত হয়েছে কীভাবে? তো আসলে পুরা ঘটিত অতীত বলতে বাংলায় কোনো টেন্স নাই। এটা হচ্ছে ইংলিশের গ্রামার থেকে একদম কপি পেস্ট মারছে, এবং কপি পেস্ট মারতে যে এই ভুলটা করছে। পুরা ঘটিত অতীত বলতে কিছু নাই। তাও পরীক্ষাতে হচ্ছে বলবা হ্যাঁ এটা পুরা ঘটিত অতীত, কিন্তু আসলে বাংলা ভাষায় বা বাংলা ব্যাকরণে পুরা ঘটিত অতীত বলতে কিছু নাই। এটা আমাদের বাংলা ব্যাকরণবিদদের ভুল বলতে পারো। এখন এগুলো চেঞ্জ হয় না কেন? চেঞ্জ হয় না আমাদের জন্যই চেঞ্জ হয় না। আমরা যারা ভালো স্টুডেন্ট কেউই স্বপ্ন দেখি না আমরা বাংলায় অনার্স করবো, তাই না? আমরা সবাই স্বপ্ন দেখি ডাক্তার, ইঞ্জিনিয়ার হব। তো এই কারণে হচ্ছে আসলে ওই চেঞ্জটাও আসে না। হয়তো ভবিষ্যতে চেঞ্জ আসলেও আসতে পারে। যাক, আমরা আবার এইদিকে ফিরে আসি। এখন এই জিনিসটাকে তো আমরা শর্ট করে লিখলাম, বিফোর গোয়িং টু স্কুল। আমরা চাইলে কিন্তু এটাকে একটু ইলাবোরেট করে লিখতে পারি, তাই না? হ্যাঁ, এটাকে চাইলে আমরা একটু ইলাবোরেট করে এইভাবে লিখতে পারি যে বিফোর আই ওয়েন্ট টু স্কুল, তারপর হচ্ছে আই হ্যাড ইটেন রাইস। এখন চাইলে তুমি আরেকটা কাজ করতে পারো। এই জিনিসগুলোরে হচ্ছে ইংলিশ গ্রামারে বলে ফ্রন্টিং। ফ্রন্টিংকে, যে ফ্রন্ট মানে কি বলো? সামনে। তো এই জিনিসটাকে গ্রামারে বলে হচ্ছে ফ্রন্টিং। তুমি সামনে যদি কোনো কিছু নিয়ে আসো, ধরো আমি তোমাকে জিজ্ঞেস করলাম এই তোমার কোন খাবার ভাল লাগে? আমার কাচ্চি ভাল লাগে। কাচ্চি আমার অনেক ভাল লাগে। কোনটাতে এমফাসাইজ করা বোঝাচ্ছে বলো তো? সেকেন্ডটাতে। কেন? কারণ তুমি কাচ্চিটাকে ফ্রন্টে নিয়ে আস। তার মানে তুমি একটা কোনো একটা এলিমেন্টকে সেন্টেন্সের যখন ফ্রন্টে নিয়ে আসো, ওইটাতে কি হয়? বেশি ফোকাস চলে আসে, তাই না? বেশি প্রায়োরিটি চলে আসে। তুমি যখন এইটাকে শুরুতে লিখছো যে বিফোর আই ওয়েন্ট টু স্কুল, তখন এই অংশটাকেই বেশি ফোকাসটা দিচ্ছে যে আমি স্কুলে যাওয়ার আগে কি করি? ভাত খাই। মানে ভাত খাওয়াটা এটার মতো অতটা ফোকাসে নাই। আবার তুমি উল্টা কাজও করতে পারো, ওইটাকে সামনে নিয়ে আসতে পারো, এটাকে পরে পাঠিয়ে দিতে পারো। তখন আবার এইটাকেই বেশি গুরুত্ব দেওয়া হবে। কি হবে তখন সেন্টেন্সটা? যে আই হ্যাড ইটেন রাইস, তারপর হচ্ছে বিফোর আই ওয়েন্ট টু স্কুল। তখন আবার এই যে ভাত খাওয়াটাকে বেশি ফোকাস দেওয়া হবে, যে আমি ভাত খাই স্কুলে যাওয়ার আগে। ক্লিয়ার বিষয়টা? এই সেন্টেন্সটাকেই আমাদের দেশে টিচাররা বিফোরের আগে পাস্ট পারফেক্ট, পরে পাস্ট ইনডিফিনিট, রোগী আসার আগে ডাক্তার মরে গেল, হ্যাঁ হ্যান ত্যান এইগুলো শিখায়া একটা বিরাট হিসাব নিকাশ ধরাই দিয়েছে, তাই না? তারপর আমরা জিনিসটাকে একদম আউলাই ফেলছি। হ্যাঁ, এটা এইভাবে শিখতে নাই। তাহলে তুমি পাস্ট পারফেক্টের আসল কনসেপ্টটাই তো বুঝলা না। কিন্তু এই যেভাবে শিখালাম পাস্ট পারফেক্টের কনসেপ্টটা ধরতে পারছো? যে কেন এটাকে আমরা পাস্ট পারফেক্ট বলি, বা তাদের যে হচ্ছে ব্যাখ্যাটা, সেই ব্যাখ্যাটা কি? এইগুলোর সাথে বাংলা ব্যাকরণের কোনো কানেকশনই নাই, বাংলা ভাষারও কোনো কানেকশন নাই। বাংলা ভাষা এরকম কোনো কনসেপ্ট হচ্ছে এক্সিস্টই করে না। তো যে কারণে হচ্ছে আমাদের বাংলা ভাষাভাষীদের জন্য এই বিষয়গুলো একটু নতুন নতুন লাগে। ক্লিয়ার এতটুকু? কারো কোনো কোয়েশ্চেন বা কনফিউশন থাকলে বলো। আচ্ছা, আফটার দিয়ে বললে তখন আবার ভিন্নভাবে চিন্তা করা লাগবে। তো ও যে প্রশ্নটা করলো যে ভাইয়া আফটার দিয়ে যদি বলি তাহলে কি হবে, এইটা বোঝার জন্য পাস্ট পারফেক্ট আমরা যতটুকু এইখানে বললাম এতটুকু এনাফ না। পাস্ট পারফেক্ট আমাদের আরও ডিটেলসে পড়া লাগবে। ইভেন তুমি যদি অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন দেখো টেন্স থেকে, দেখবা টেন্স থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন এই পাস্ট পারফেক্ট রিলেটেড। তো আমাদের এই যে যতটুকু বললাম অতটুকু এনাফ না, আমরা পাস্ট পারফেক্ট আর একটু ডিটেলসে এখন পড়বো।